সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই নির্বাচনী রোডম্যাপ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফের জুলাই অভ্যুত্থান সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস। এবারও দুপর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি প্রথম ধাপে অংশ নেবেন জুবায়েরপন্থীরা। সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্ব 7 ফেব্রুয়ারি। অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি আর 17 প্রকার বাধা দেখছে সিপিডি। সংস্কারে আলাদা কমিশন গঠন করবে সরকার। এবং 16 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে খেলাপি ঋণ বিতরণকৃত মোট অঙ্কের প্রায় 17% অনাদায়ী বলছে কেন্দ্রীয় ব্যাংক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভোট আয়োজনের পাশাপাশি অন্যান্য খাতেও কিছু সংস্কার করা হবে। এজন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব হতে পারে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জুলাই বিপ্লব সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাসও দেন তিনি। এ সময় বিদেশি রাষ্ট্রের সহায়তায় মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতির দেশ গড়ার অঙ্গীকারও করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জাতির এক ক্রান্তিকালে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গেল 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস। শুরুতেই জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণ ও আহতদের কথা তুলে ধরেন তিনি। বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। রাষ্ট্র সংস্কারে 6টি আলাদা কমিশন গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশনগুলোর সুপারিশ পেলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। বিগত সরকারের আমলে অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিদেশিদের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিপক্ষ শক্তির নাশকতা নস্যাৎ করতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। জাতি গঠনের ঐতিহাসিক সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। পরিবর্তন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশা জানিয়েছে ব্রিটেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে রাজি আছে তার দেশ। The interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh.
কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তারিখ চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের পন্থীরা আর পরের পর্বে মাওলানা সাদ পন্থীরা। তাবলিগের একাংশের মুরব্বী ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে 2018 সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে 2 পক্ষ 2 পর্ব ইজতেমায় অংশ নিচ্ছেন। আগামী 2 বছর দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি দুর্নীতি, মূল্যস্ফীতি আর উচ্চ কর হার সহ 17 বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য। সিপিডি আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে নাচক অবস্থায় পড়া বাংলাদেশকে টেনে তুলতে প্রয়োজনে রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করা হবে। এমআর আসাদের রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ খাতের সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার, যার একটি অর্থনীতি। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের সংস্কার শীর্ষক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। Not on a short-term perspective, but also from a long-term one. আলোচকরা বলেন, দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ কর হার সহ নানা প্রতিবন্ধকতায় বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য। এসব বাধা দূর করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নতুনদের জন্য ব্যবসা প্রক্রিয়াকে সহজ করার তাগিদ দেন তারা। Challenges are huge and we are not very prepared, which includes actually human resource skills, efficiency, productivity, competitiveness, and all these things. Bangladesh, probably it is more important to talk about sometimes cost of entering business rather than cost of doing business. রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক খাতে স্বার্থান্বেষী মহল তৈরি হয়েছে উল্লেখ করে ব্যবসায়িক নেতারা বলেন, আর্থিক সংস্কারে রোডম্যাপ থাকা জরুরি। This criminalized politics has created their own self-interested group in every sector. বিনিয়োগ খাত ঢেলে সাজাতে সরকারের 5টি বিশেষ কর্মসূচি তুলে ধরেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। There is a genuine ask from the government to co-locate some of these services. So we need an individual from NBR probably sitting in BIDA. We need someone from Ministry of Environment sitting in BIDA so that that service can be provided out of one stop. বিনিয়োগ উৎসাহে অংশীজনদের প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। But the one thing that is unimpeachable is the honesty of intention and purpose with which every member of government has approached the role that they have found themselves in right now. The Better Business Forum, which was recommended in the PowerPoint presentation, why not? Let's just do that. Let's go ahead with it. Again, if you can help us so that we can structure it in a way so that there's due process and who gets invited to it and who doesn't. আর্থিক খাত এগিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকতা রক্ষার তাগিদও দেন লুৎফে সিদ্দিকী। We have found no evidence that there's ever been a formal meeting with the head of government in the past, or any evidence that any of the boards of those authorities have ever met. এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গুলি করে পঙ্গু ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে ভুক্তভোগী কয়েকজন নেতাকর্মী ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে আলাদা অভিযোগ জমা দেন। অভিযোগকারীর মধ্যে 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনে পঙ্গু হয়েছেন। ঘটনায় জড়িত পুলিশ, র্যাব ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে সিএমএম আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 19 জুলাই সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় শনিবার রাতে বিদেশ যাওয়ার পথে তাকে আটক করা হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এটকোর সাধারণ সম্পাদক। উনি হলেন আওয়ামী লীগের
অর্থ যোগানদাতা বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শোনেন এবং সরকারি পক্ষের শুনানি শোনেন, জামিন নামঞ্জুর করেন, 3 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়ে আসছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিক দীর্ঘ অভিজ্ঞতা থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকেও বার্তা দেন কোটা সংস্কার দাবি মেনে নিতে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই সরকারের সঙ্গে বসতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ কামাল আহমেদ মজুমদার। সতর্ক করেন তৃতীয় পক্ষ ঢুকে যাতে যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়েও। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কামাল আহমেদ মজুমদার ছিলেন ৭১-এর রণাঙ্গনের যোদ্ধা। গত ৩রা আগস্ট মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, কোটার জন্য মুক্তিযুদ্ধ করেনি বাংলার আপামর জনতা। আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই এটিকে নিজেরা আলাপ আলোচনা করে এটি সমাধান করার কথা সেটি তারা সত্যিকার অর্থে করে তুলতে পারেন নাই এবং ছাত্রদের কাছে জিনিসটি খোলাখুলিভাবে তারা যদি আলোচনা করতেন তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। শুধু তাই নয়, আমি বলবো দেশে আজকে কী হচ্ছে, কী অবস্থা, আমার মনে হয় যারা আমরা নেতৃত্বে আসছি, নেতৃবৃন্দ জনগণের কাছ থেকে নেত্রীকে বিচ্ছিন্ন করে ফেলছে। কোটা না থাকার যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, সন্তানরা কোটা পেলেও নাতিপুতিদের ক্ষেত্রে এমন দাবি একেবারেই অযৌক্তিক। বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধা যারা, তাদের কারো সন্তানের বয়স এখন আর চাকরির বয়স নেই। কাজে এই 5% কোটাও আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে পরীক্ষার মাধ্যমে তাদের মেধার ভিত্তিতে তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। মানুষের পক্ষে কথা বলাই দলীয় তোপের মুখে ছিলেন কামাল আহমেদ মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৩রা আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার। সেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা ধাপে 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 দেওয়ার সমস্ত আন্দোলনগুলা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে সেদিনকে ছাত্র সমাজ এগুলি পালন করেছে। ছাত্র সমাজ এই অন্যায় প্রতিরোধ করেছে। আজকে ছাত্র সমাজ চায় দেশ উন্নতির দিকে এগিয়ে যাক, মেধাভিত্তিতে নিয়োগ হোক সকল ক্ষেত্রে, সকল নিয়োগের ক্ষেত্রে। কাজেই ব্যাংক, বিমা থেকে শুরু করে সরকারি, আধা সরকারি, সাহিত্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে যাতে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয় আমাদের তরুণ সমাজ সেটি আশা করে। কাজেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার উদাত্ত আহ্বান, এরা আপনার সন্তান, আপনাদের এই সন্তানদেরকে ডেকে আপনার কাছে নিয়ে আসেন, তাদের কথা শুনে আপনি নিজেই এটার সমাধান তাদের সাথে আলাপ করে দিতে পারেন। আমার মনে হয় সেখানে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো গোষ্ঠীর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকায় তেজগাঁওয়ে আওয়ামী লীগের সমন্বয় সভায় তোপের মুখেও পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের প্রায় 17%। এটি গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করত ব্যাংক কর্তৃপক্ষ। সরকার পতনের পর সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় খেলাপি ঋণে এমন উলম্ফন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা।
প্রাথমিকের বই পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এই মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবসম্মত নয় বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি নেবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছে মতো কিছুই করছে না বলেও জানান তিনি। একটি সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার তা শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই অন্তর্বর্তী সরকারের চেষ্টা বলেও জানান তিনি। সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণে প্রয়োজনীয় সময়টাই নেওয়া, কিন্তু আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল, অন্যায় ছিল, দুর্নীতি ছিল, সেগুলো যেন আমরা কিছুটা হলো ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চয় পুরোটা ঠিক করতে পারবো না, কিন্তু একটা যদি সঠিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে যেন আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো, তাহলে অবশ্যই হবে। গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকেরা। সকাল 9টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চলাচলকারী মানুষ। গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল ইন্তেকাল করেছেন। শনিবার রাত 9টার দিকে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত 12টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। স্ত্রী ও 3 কন্যা সন্তান রেখে গেছেন রেজাউল করিম। মৃত্যুর সংবাদে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। দেশের বাইরের খবর, ফের সহিংস হয়ে উঠেছে ভারতের মণিপুর। 12 ঘন্টার ব্যবধানে 3 মন্ত্রী ও 6 বিধায়কের বাড়িতে আক্রমণের পর মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। কাঁদানে গ্যাস ছুড়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালে কারফিউ জারির পাশাপাশি 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। শনিবার সকালে 3 মন্ত্রী ও 6 বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষুব্ধ জনতা। এই সময় আশপাশে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনায় একরকম তড়িঘড়ি করে রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিমাংশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। এর রেশ কাটতে না কাটতেই একই দিন বিকেলে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাড়িতে হামলা চালায় তারা। মূল ফটক ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কোনো মতে পরিস্থিতি সামাল দিলেও এখনও অগ্নিগর্ভ রাজধানী ইম্ফল সহ বিষ্ণুপুর, থৌবাল, কাংখপোকপি ও চূড়াচাঁদপুর সহ 7 জেলা। সহিংসতা ঠেকাতে কারফিউ বহালের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে গত বছরের মে মাস থেকে অশান্ত হয়ে ওঠে মণিপুর। সেই সংঘর্ষে 10 জনের মৃত্যু ও 8 মাসের শিশু সহ 6 জন নিখোঁজ হয়। গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরপরেই রাজ্য জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। নির্মম এই হত্যার প্রতিবাদে রাজপথে নামে শত শত মানুষ। অপহরণ, হত্যা ও জাতিগত সহিংসতা বন্ধের দাবিতে ব্যানার ও পোস্টার হাতে স্লোগানের পাশাপাশি টায়ারে আগুন ধরিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করে তারা। কোটা সংস্কার নিয়ে 2023 সালের মে মাসে কুকি ও মেইতেই উপজাতির মধ্যে দাঙ্গা শুরু হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রীড়াঙ্গনের খবর, বিসিবি জোড়াতালি দিয়ে চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, দেশে বেকারের সংখ্যা 1,08,00,000। এর মধ্যে শিক্ষিত বেকার আছেন 26 লাখ। আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। শামীম জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মুদাসসির আলী।
অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তুলে ধরেন বেকারত্ব দূর করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। রেভিনিউ খাতে 2468 জন হচ্ছে গত 100 দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে 59,296 জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা, জানান বিসিবিতে এক ধরনের অচল অবস্থা চলছে। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। উপদেষ্টা বলেন ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর অডিট রিপোর্ট দেয়া হবে, কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। তবে বাফুফে সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত হওয়ায় সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্দেশনা দিয়েছে বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে দেশের মাটিতে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলছেন না দুই ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। ফলে দিয়াগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনকে যুক্ত করে দলে পরিবর্তন এনেছেন কোচ স্কালুনি। এর ফলে পেরুর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন জার্সিতে অভিষেক হতে পারে গিলিয়ানোর। স্কোয়াডে আরও রাখা হয়েছে লিওনার্দো বার্লেদি, গঞ্জালো মন্টিয়েল ও ফাকুন্দো মেদিনাকে। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় বিশ্বকাপ বাছাইয়ের 12তম ম্যাচে পেরুকে মোকাবেলা করতে নামবে আলবিসেলেস্তেরা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আবার। সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই নির্বাচনী রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, ফের জুলাই অভ্যুত্থান সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস। এবারও দুপর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি প্রথম ধাপে অংশ নেবেন জুবায়েরপন্থীরা, সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্ব 7 ফেব্রুয়ারি। অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি আর 17 প্রকার বাধা দেখছে সিপিডি। সংস্কারে আলাদা কমিশন গঠন করবে সরকার। এবং 16 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে খেলাপি ঋণ বিতরণকৃত মোট অঙ্কের প্রায় 17%ই অনাদায়ী বলছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।